হন্টিং অ্যাডলিন পার্ট 15 চ্যাপ্টার 10 এর শেষাংশ। দ্য ম্যানিপুলেটর। আমি এই মুহূর্তে কি করছি সেটা ভাবার জন্য থেমে থাকলাম না। দ্রুত সিঁড়ির দিকে উঠে গেলাম। রেলিং ঘুরে নিঃশব্দে ধাপে ধাপে উপরে উঠছি। এক মুহূর্তের জন্য আমার মনে হলো কেউ যদি আমার এই জীবন নিয়ে হরর মুভি বানায় তাহলে তার নাম কি হবে। হলওয়ে দিয়ে এগিয়ে গিয়ে খোলা রুমগুলোর ভেতর ছুরি ধরা অবস্থায় উকি দিলাম। হলওয়েটা লম্বা আর চওড়া। এখানে 5টা বেডরুম আছে। ঠিক যখন আমি একটা খালি বেডরুম থেকে বের হলাম তখন একটা হালকা ধাপ শব্দ কানে এলো। মনে হলো সেটা আমার রুম থেকেই এসেছে। শ্বাস আটকে রেখে আমি পায়ের আঙুলের ওপর ভর দিয়ে ধীরে ধীরে হলওয়ে দিয়ে এগিয়ে গেলাম। ব্যালেরিনারা কিভাবে এই কাজটা করে জানি না। আমার বেডরুমের দরজা বন্ধ। অ্যাড্রেনালিন ধীরে ধীরে রক্তে মিশছে, ঠিক যেন শিরায় হেরোইন ইঞ্জেকশন দেয়া হচ্ছে। এটা আগে বন্ধ ছিল না। আমি দরজার সামনে এসে দাঁড়ালাম, দরজাটার দিকে তাকিয়ে থাকলাম, যেন সেটা একটা মুখ বুজিয়ে ভেতরে কি আছে আমাকে বলে দেবে। তাহলে এটা আমার এখন কাজে লাগতো, কারণ ভেতরে কি পাবো তা অজানা। এটাই সবচেয়ে খারাপ অংশ। এটাই আমার হৃৎপিণ্ডকে বুকে হিংস্রভাবে ধাক্কাতে বাধ্য করছে, ফুসফুস চেপে ধরছে। আমি কি দরজা খুলে সেই দুঃস্বপ্নের ছায়াটাকে দেখব, যে আমার জিনিসপত্র ঘাটাঘাটি করছে? যখন বুঝলাম ওই বিকৃত লোকটা আমার আন্ডারওয়্যারের ড্রয়ার ঘাঁটতে পারে, তখনই আমার চোখ বিস্তৃত হলো। সেই চিন্তাটা আমাকে রাগের সুনামি দিয়ে ভাসিয়ে দিল। আর পরিণতি না ভেবেই আমি দরজায় ঝাঁপিয়ে পড়লাম। তবে ভেতরে কেউ নেই। আমি ঘরের প্রতিটি কোণা চেক করে বেরিয়ে যাই বেলকনিতে। কেউ নেই। আমার শ্বাস ভারী হয়ে আসছে। আমি ঘুরে দাঁড়িয়ে ঘরটা ভালোভাবে দেখতে শুরু করলাম, কোথায় অনধিকার প্রবেশকারী লুকাতে পারে সেটা বোঝার জন্য। আমার চোখ থেমে গেল ঘরের ক্লোজেটের দিকে। আমি ওটার দিকে এগিয়ে গেলাম। দরজাটা এত জোরে সরিয়ে খুললাম যে প্রায় রেল থেকে খুলে পড়ার মতো অবস্থা হলো। আমার হাত কাপড়ের ভেতর জাপটে দিলাম। এমন কাউকে খুঁজতে চেষ্টা করলাম যে কিনা এখানে নেই, কিন্তু আমি তো শব্দ শুনেছিলাম। আমি ঘুরে দাঁড়াতেই আমার নিঃশ্বাস আটকে গেল। চোখ দুটো গেল বিছানার দিকে, যেটা আমাকে আরও একবার দেখতে বাধ্য করছে। ঠিক আমার বিছানার নিচে জিজির ডায়েরি পড়ে আছে, মেঝেতে উল্টানো অবস্থায় আর খোলা। হয়তো ওইটাই থাপ শব্দ করেছিল, কিন্তু এটা পড়লো কিভাবে? নাইট স্ট্যান্ডের দিকে তাকাতেই আমার রক্ত যেন ঠান্ডা হয়ে গেল। দেখি আমি যে ডায়েরিটা পড়ছিলাম সেটা এখনও আগের জায়গাতেই আছে। আমি জিজির অন্য 2টা ডায়েরি নাইট স্ট্যান্ডে রেখে দিয়েছিলাম আমার পড়ার আগ পর্যন্ত নিরাপদে রাখার জন্য। তাহলে এর মধ্যে একটা মেঝেতে এলো কিভাবে? ঘরটা আবার সন্দেহজনকভাবে একবার স্ক্যান করে আমি ডায়েরিটার কাছে গিয়ে সেটা খোলা অবস্থায় তুলে নিলাম। চোখ বুলাতে বুলাতে পাতার শব্দগুলো চোখে পড়তেই আমি থেমে গেলাম। তারিখগুলো দেখে বোঝা যাচ্ছে এটা সেই শেষ ডায়েরি যেটাই সে মরার আগে লিখেছিল। এই 3টা ডায়েরি 2 বছরের সময়কাল জুড়ে বিস্তৃত। আর জিজি মারা গেছে 1946 সালের 20শে মে। ডায়েরিটা খোলা ছিল তার খুনের 2 দিন আগে। লেখা এক এন্ট্রিতে 18ই মে সে ভয়ের কথা লিখেছে, কিন্তু কার কথা তা সে বলেনি। স্পষ্টতই সে কোনো কিছুর জন্য ভয় পেয়েছিল। আর তাড়াহুড়ো করা শব্দগুলো পড়তে পড়তে আমার হৃৎপিণ্ড আরও জোরে ধকধক করছে। সে বলেছে কেউ তাকে তাড়া করছে, ভয় দেখাচ্ছে, কিন্তু কে? চারপাশে সব কিছু ভুলে গিয়ে আমি বিছানার কিনারায় বসে শুরু থেকে উল্টাতে থাকলাম। প্রতিটা এন্ট্রি যত এগোচ্ছে তার কথা তত খণ্ডিত আর আতঙ্কিত হয়ে উঠছে। বুঝে ওঠার আগেই কে তার খুনি সে সম্পর্কে সামান্য ইঙ্গিত খুঁজতে গিয়ে আমি প্রায় পাতাগুলো ছিঁড়েই ফেলতে বসেছিলাম। কিন্তু শেষ পাতায় তার শেষ কথা লেখা ছিল, সে এসেছে আমার জন্য। কোনো লিপস্টিকের চুমুর ছাপ নেই পাতায়, শুধু সেই 4টা ভয়ঙ্কর শব্দ। আমি পাতা উল্টিয়ে দেখতে চেষ্টা করলাম যে আর কিছু আছে কি না। আসলে মরিয়া হয়ে খুঁজছিলাম। আর কোনো এন্ট্রি নেই, কিন্তু এটুকুতেই আমি কিছু অদ্ভুত বিষয় লক্ষ্য করি। ডায়েরির মলাটের ভেতরের দিক থেকে একটা খসখসে কাগজ বেরিয়ে আসে। আমি আঙুল বুলিয়ে দেখলাম একটা পাতা ছিঁড়ে নেওয়া হয়েছে। সে কি গুরুত্বপূর্ণ কিছু লেখার পর ভেবেছিল যে এটা রাখাটা ঝুঁকিপূর্ণ? এই 3টা ডায়েরি অশ্লীলতায় ভরা, পরক্রিয়া আর সেক্সে পূর্ণ।
আর সবচেয়ে বড় কথা হলো সে এমন একজন পুরুষের জন্য ভালোবাসায় ভরা যে কিনা তাকে স্টক করত। আমি চোখ তুলে তাকালাম, কিছু দেখলাম না, শুধু শূন্য দৃষ্টি স্থির করে রাখলাম। মা যখন চলে গিয়েছিল তার আশা ছিল আমি তার উপদেশ শুনে পার্সন্স ম্যানর ছেড়ে চলে যাব, কিন্তু সে যখন দরজা পেরিয়ে গেল তার চ্যানেল পারফিউমের বীভৎস গন্ধ আমার নাকে ভাসছিল। তখনই আমি ঠিক করেছিলাম আমি যাব না। নানির কি এই বাড়ির সাথে অদ্ভুত কোনো টান ছিল? হতে পারে, কিন্তু যদি এই বাড়ি তার কাছে এতটা গুরুত্বপূর্ণ হয় তাহলে এটা ছেড়ে দেওয়া আমার কাছে ঠিক মনে হচ্ছে না। এমনকি এর মানে যদি হয় আমার এখানে সত্যি অদ্ভুত ধরনের কোনো টান আছে, এবং এখন সেই সিদ্ধান্ত আরও দৃঢ় হচ্ছে। এই ডায়েরি কোনোভাবেই মেঝেতে পড়ে যাওয়ার কথা নয়, তবুও পড়েছে। আর আমি জানি না সেটা নানির কাজ নাকি জিজির, কিন্তু কেউ তো চেয়েছিল যাতে আমি এই এন্ট্রিগুলো পড়ি। তারা কি চায় আমি জিজির খুনিকে খুঁজে বের করি? ঈশ্বর, ভাবতেই পারছি না 40-এর দশকে এত দুর্বল প্রযুক্তি দিয়ে খুন সমাধান করা কতটা কঠিন ছিল। তার খুনি কি এখনও জীবিত? হয়তো ওটা আসলে গুরুত্বপূর্ণ কিছু না। হয়তো জিজি চায় তার খুনের বিচার হোক, আর যে মানুষটা তার জীবন কেড়ে নিয়েছে সে মৃত হোক বা জীবিত তার মুখোশ খুলে যাক। আমি এক কাপা শ্বাস ফেলে সেই 4টা ভয়ঙ্কর শব্দের ওপর আঙুল বুলিয়ে দিলাম। সে এসেছে আমার জন্য। তুই কি দয়া করে আমাকে ব্যাখ্যা করতে পারবি কেন তুই আমাকে পিডিএর ডাটাবেস হ্যাক করতে বলছিস তোর ওই খুন হওয়া দাদির ক্রাইম ফটো দেখার জন্য? দায়া আমার পাশে বসে জিজ্ঞাসা করছে, তার আঙুল মাউসের উপর। আমার ইচ্ছে হচ্ছে হাত বাড়িয়ে তার আঙুলটা নিচে চেপে দিই, যাতে সে অবশেষে অভিশপ্ত বাটনটায় ক্লিক করে। একবার সে তা করলেই জিজির রেকর্ডগুলো খুলে যাবে। আমি দীর্ঘশ্বাস ফেললাম। আমি তোকে আগেই বলেছি তাকে খুন করা হয়েছিল, আর আমি মনে করি আমি জানি তা কে করেছে। শুধু, আচ্ছা, আমি আসলে তার প্রথম নামটুকু ছাড়া কিছুই জানি না, আর এটুকুই জানি যে সে তাকে স্টক করত। দায়া আমার দিকে একবার চোখে চোখ রেখে তাকালো, কিন্তু শেষ পর্যন্ত নতি স্বীকার করলো। সে অবশেষে মাউসে ক্লিক করলো আর জিজির ক্রাইম সিন ফটোগুলো উঠে এলো। ওগুলো যথেষ্ট ভয়ঙ্কর। জিজিকে তার বিছানায় পাওয়া গিয়েছিল গলাকাটা অবস্থায়, আর তার কবজিতে সিগারেটের পোড়া দাগ নিয়ে। পর্যাপ্ত প্রমাণের অভাবে খুনিকে কখনো খুঁজে পাওয়া যায়নি। অনেক দোষ চাপানো হয়েছিল সেই অফিসারদের ওপর যারা কল রিসিভ করে ঘটনাস্থলে পৌঁছেছিল। অভিযোগ ছিল তারা ক্রাইম সিনের ওপর দিয়ে হাঁটাহাঁটি করেছে, প্রমাণ হারিয়ে গিয়েছিল বা পুলিশের কারণে দূষিত হয়েছিল। আর আঙুল তোলা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত কেউই এর জন্য দায়ী ধরা পড়েনি। দয়া ছবিগুলো একের পর এক ক্লিক করছে, প্রতিটি আগেরটার চেয়ে বেশি ভয়ঙ্কর। তার গলায় ক্ষতের ক্লোজ আপ ছবি, কবজির পোড়া দাগ, জিজির মুখ ভয়ে জমে যাওয়া, তার মৃত চোখগুলো ক্যামেরার দিকে তাকিয়ে থাকা, আর তার স্বাক্ষরমূলক লিপস্টিক গালে মাখা। আমি গিলে ফেললাম। দৃশ্যটা তার সেই ছবিটার সাথে তীব্র বৈপরীত্য তৈরি করে। যেখানে তার সেলফটা লুকানো ছিল সেখানে তার প্রশস্ত হাসি খুশি মুখ প্রাণ আর আগুনে ভরা, আর এখন তার মৃত ঠান্ডা দেহ ভয়ে জমে আছে। যেই তাকে খুন করেছিল সে তাকে প্রচণ্ড ভয় পাইয়ে দিয়েছিল। মাথার ভিতর এক অদ্ভুত টান অনুভূত হলো। জিজির ডায়েরির লেখা অনুযায়ী তার স্টকার তাকে ভয় পাইয়েছিল বলে মনে হয় না, বরং মনে হয় সে একদম উল্টো কাজটাই করেছিল। আমি মাথা ঝাঁকি দিয়ে চিন্তাটা সরিয়ে দিলাম। সে তার প্রতি পাগল ছিল, আর তার মৃত্যুর আগের কিছু এন্ট্রিতে দেখা যায় তাদের মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছিল না, কারণ তার বিয়ে নিয়ে স্টকারের ঈর্ষা বাড়ছিল। তার এই আসক্তিটা নিশ্চিতভাবেই প্রাণঘাতী ধরনের ছিল। তারপর দায়া পুলিশের রিপোর্টে ক্লিক করে। শুধু জনসাধারণের জন্য প্রকাশিত ফাইল নয়, তদন্তের গোপন নথিগুলো আছে সেখানে। প্রযুক্তিগতভাবে তদন্তটা এখনও খোলা আছে, শুধু ঠান্ডা হয়ে গেছে। আমরা ধীরে ধীরে নথিগুলো পড়ছি, কিন্তু শেষ পর্যন্ত যা সত্যি জানতে পারলাম তা হলো মৃত্যুর সময় জিজি লড়াই করেছিল, প্রচণ্ড লড়াই করেছিল। আমার প্রপিতামহ জনকে সঙ্গে সঙ্গে সন্দেহের বাইরে রাখা হয়েছিল, কারণ হত্যার সময় একাধিক প্রত্যক্ষদর্শী তাকে গ্রোসারি স্টোরে দেখেছিল। আমি ঠোঁট কামড়ালাম, ভাবনাটা অপরাধবোধ জাগাচ্ছে, কিন্তু তবুও নিজেকে আটকাতে পারছি না। যদি তার কোনো সহযোগী থাকতো। আমি মাথা ঝাঁকি দিয়ে চিন্তাটা সরিয়ে দিলাম। না, কোনোভাবেই না।
আমার প্রপিতামহ জিজিকে ভালোবাসতেন, যদিও তাদের বিয়ে তখন ভাঙনের পথে ছিল, তবুও এটা অবশ্যই স্টকার ছিল। এটাই সবচেয়ে স্পষ্ট ব্যাখ্যা। স্টকার জিজির বিশ্বাস অর্জন করেছিল কোনোভাবে, এমনভাবে তাকে স্বাচ্ছন্দ্য দিয়েছিল যে সে তার আশেপাশে নির্ভর হয়ে গিয়েছিল। তারপর সে তাকে খুন করেছিল। ওই ছিঁড়ে ফেলা পাটাটার কোনো না কোনো গুরুত্ব অবশ্যই আছে। আমি প্রমাণের অভাবে বিরক্ত হয়ে বিড়বিড় করলাম, আমি কোনোদিন গোয়েন্দা হয়ে এই বাজে কাজ প্রতিদিন করতে পারবো না। হয়তো খুনিই করেছে। দয়া ছবিগুলো উদ্দেশ্যহীনভাবে স্ক্রল করতে করতে আন্দাজ করে বলল। আমি ঠোঁট বাঁকিয়ে ভাবলাম, আর তারপর মাথা নাড়লাম। না, এর কোনো মানেই হয় না। কেন সে শুধু একটা পাতা ছিঁড়ে ফেলবে? সব জার্নালই কেন সরিয়ে দিল না? সবগুলোই তো অভিযুক্ত করার মতো, সেটা স্টকার হোক বা অন্য কেউ। জিজি তো স্পষ্ট করে লিখেছে তাকে স্বীকার করা হচ্ছিল। আর যদি স্টকার না হয় তবে সহজেই দোষ রোনালদোর উপর চাপিয়ে দিয়ে শেষ করে দেওয়া যেত। যেই হোক, তারা এগুলোর কথা জানতোই না। জিজি ডায়েরিগুলো লুকানোর আগে পাতাটা নিজেই ছিঁড়ে ফেলেছিল। দায়া মাথা নাড়ালো। ঠিক বলেছিস, ওই হারানো পাতায় যাই থাকুক সেটা খুবই গুরুত্বপূর্ণ কিছু, কিন্তু আমরা শুধু তার উপর নির্ভর করে থাকতে পারি না। আমাদের জানতে হবে এই রোনালদোটা আসলে কে। আমি আমার সিদ্ধান্তে পৌঁছালাম। দায়া মাথা নাড়ল। চিন্তার চাপে তাকে কিছুটা ক্লান্ত দেখাচ্ছে। আমিও যে কম ক্লান্ত তা নই। আর আমাদের কাছে কোনো সূত্রই নেই, তার শেষ নামের কোনো উল্লেখও নেই, শারীরিক বর্ণনাও প্রায় কিছুই নেই। তার হাতে একটা দাগ ছিল। আমি জিজির ডায়েরিতে সেসব উল্লেখের কথা মনে করে বললাম। আর সে একটা সোনার আংটি পরত। সে কি তার সামাজিক অবস্থান, কাজ বা এমন কিছু উল্লেখ করেছে যা থেকে আমরা জানতে পারি যে সে কে হতে পারে? আমি ঠোঁট বাঁকালাম। আমাকে আবার দেখতে হবে। মনে আছে সে বলেছিল লোকটা বিপজ্জনক কিছুতে জড়িত ছিল, কিন্তু আমি এসবও সব পড়ে ওঠার সুযোগ পাইনি। সে মাথা নেড়ে এক ভারী নিঃশ্বাস ছাড়ল। ততক্ষণ পর্যন্ত আমি মনে করি আমরা আটকেই থাকব, যতক্ষণ না রোনালদো বা সেই হারানো পাতাটা খুঁজে পাচ্ছি। আমি নিঃশ্বাস ছাড়লাম। আমার কাঁধ নেমে আসলো। ওটা আক্ষরিক অর্থেই যে কোনো জায়গায় হতে পারে, বা এটাও হতে পারে তার আর কোনো অস্তিত্বই নেই। দায়া তখন আমার দিকে তাকালো, তার চোখে সহানুভূতি। আমরা বিভিন্ন পথে সমাধান করার চেষ্টা করতে থাকব। আমি এখন এই ব্যাপারে তোর মতোই আগ্রহী। আমি তাকে কৃতজ্ঞতার হাসি দিলাম। তারপর আবার ক্রাইম সিনের ছবিগুলোর দিকে তাকালাম। এটা নিঃসন্দেহে এক ক্রাইম অফ প্যাশন। আর আমি যতটুকু জানি, স্টকাররা তাদের আসক্তির প্রতি প্রবল আবেগপ্রবণ হয়। আমি হঠাৎ সোজা হয়ে বসলাম। ঠোঁটের ডগায় এক নিঃশ্বাস আটকে আছে। ঘাম আমার ত্বক ভিজিয়ে দিয়েছে, আর আমার চুল, গাল, ঘাড় আর পিঠে আটকে আছে। আমি মনে করতে পারছি না আমি ঠিক কী স্বপ্ন দেখছিলাম, কিন্তু কিছু একটা আমাকে জাগিয়ে তুলেছে। হৃদয় দ্রুত ধক করছে। ঘুমে ঝাপসা চোখ অন্ধকার ঘরের চারপাশ দেখলো। বেলকনি দরজা দিয়ে চাঁদের আলো সামান্য ভেতরে ঢুকেছে। আসবাবপত্রের ছায়া ঘরের এপাশ ওপাশে ছড়িয়ে পড়ে, এমন সব অবয়ব তৈরি করছে যেগুলো আসলে নেই। মেঝেতে নাচতে থাকা এই ভুতুড়ে ছায়াগুলোকে আমার কোনো সমস্যা নেই, কিন্তু যেটা আমাকে জাগিয়ে তুলেছে তার উপস্থিতি আছে, এক আত্মা। আমার শোবার ঘরের বাইরে ডান দিকের মেঝে হঠাৎ কড়কড় করে উঠল। সেদিকে মাথা ঘুরিয়ে আমি তীব্রভাবে শ্বাস নিলাম। ঘাড়ের পশম খাড়া হয়ে গেছে, ঠিক যেন কোনো ভীত কুকুর কোনো কোণে আটকা পড়েছে। আমি বুকের ভেতর বাতাস আটকে সাবধান হয়ে থাকলাম, যেন আবার সেই শব্দ শুনতে পাই। চারপাশে স্থিরতা নেমে আসে, খুব বেশি স্থিরতা। আমার আঙুল শক্ত করে কোলে থাকা ডুভেট আঁকড়ে ধরেছে। হার্টবিট আরও বেড়ে যাচ্ছে। কেউ একজন আমার ঘরের বাহিরে আছে, কিন্তু কিভাবে সে অ্যালার্ম সিস্টেম পেরিয়ে ভেতরে ঢুকলো? আবার একবার কর্কর শব্দ হলো, আর তারপর ভারী পায়ের শব্দ। এক পরিকল্পিত হাঁটার শব্দ, ধীর, উদ্দেশ্যমূলক এবং ইচ্ছাকৃত। আমি ধীরে ধীরে বিছানা থেকে নেমে পিছনের দিকে পা টিপে টিপে এগোচ্ছি, যতক্ষণ না পিঠ ঠান্ডা পাথরের দেয়ালে ঠেকে যায়। অনুপ্রবেশকারী আর আমার মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হলো। সব চেষ্টা সত্ত্বে আমার ঠোঁট দিয়ে কাপা শ্বাস বেরিয়ে আসছে। বুক ছোট আর দ্রুত শ্বাসে ওঠানামা করছে, আর পায়ের শব্দ যেন আরও কাছে আসছে। আমি স্থির হয়ে গেলাম। পিঠ এমনভাবে পাথরে চেপে আছে যে
মনে হচ্ছে আমি যেন পাথরের অংশ হয়ে যাচ্ছি, যে আমাকে নড়তে দিচ্ছে না, লুকাতেও পারছি না। পায়ের শব্দ আমার দরজার বাইরে এসে থেমে গেল। আকুল দৃষ্টিতে আমি ঘরের চারপাশে তাকালাম। আমার চোখ গিয়ে থামলো বিছানার শেষের দিকে থাকা চেস্টের ওপর রাখা একটা স্ক্রুড্রাইভারের ওপর। ভ্যানিটি চেয়ার জোড়া লাগানোর পর আমি সেটা অসাবধানভাবে সেখানে ফেলে রেখেছিলাম, আর এখন সেটা আশার আলো হয়ে দাঁড়িয়ে আছে। সম্ভবত আজ রাতে এটাই আমার বেঁচে থাকার একমাত্র উপায়। যাও অ্যাডি, গড ড্যামেট, যাও। অবশেষে হাত পা যেন খুলে গেল। আমি ছুটে গিয়ে স্ক্রুড্রাইভারটা তুলে নিয়ে ভেজা হাতে শক্ত করে আঁকড়ে ধরলাম। আমার চোখ দরজার হ্যান্ডেলে আটকানো। অপেক্ষা করছি কবে দরজার নব ঘুরবে। নীরবে আমি দরজার দিকে সরে গিয়ে দেওয়ালে মিশে গেলাম। প্রথমে আমি তার ভেতরে আসার অপেক্ষা করব, আর তারপর আক্রমণ করব। আশা করি সে বুঝে ওঠার আগেই আমি স্ক্রুড্রাইভারটা তার গলায় ঢুকিয়ে দিতে পারবো। তাই দম আটকে আমি অপেক্ষা করছি। নখ ঘুরছে না, কিন্তু হাতের ভেতর গভীরভাবে অনুভব করতে পারছি কেউ বাহিরে আছে। তারা কি আমার অপেক্ষা করছে? যদি তারা ভাবে আমি এই দরজা খুলব, তবে তারা একদমই পাগল। তবে মনে হয় তারা পাগলই, যেহেতু তারা আমার বাড়িতে ঢুকে আমারই ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। আমার জীবনের সবচেয়ে দীর্ঘ 1 মিনিট কেটে গেল। মনে হচ্ছে ঘন্টার পর ঘন্টা পার হয়েছে। তারপর আবার একবার কর্কর শব্দ হলো, আর তারপর আমি শুনলাম পায়ের শব্দ দূরে সরে যাচ্ছে, ধীরে ধীরে আরও দূরে, যতক্ষণ না একেবারেই আমি আর শুনতে পেলাম না। আমি কান খাড়া করলাম, আর যেমনটা আমি ভেবেছিলাম ঠিক তেমনই আমার সামনের দরজা বন্ধ হওয়ার শব্দ কানে এলো। নরম একটা ক্লিক আওয়াজ, কিন্তু এই নিঃশব্দ বাড়িতে সেটা যেন বজ্রের মতো শোনা গেল। সাথে সাথে আমি দরজা খুলে দৌড়ে হল পার হয়ে এমন ঘুরে ঢুকলাম যেটার জানালা থেকে ড্রাইভওয়ে দেখা যায়। নুয়ে বসে পর্দার ফাঁক দিয়ে উঁকি মেরে অপেক্ষা করছি যতক্ষণ না সেই লোকটাকে সামনের বারান্দা থেকে বের হতে দেখি। সময়টা যেন যুগের মতো মনে হচ্ছে, কিন্তু বাস্তবে হয়তো কয়েক সেকেন্ডই কেটেছে। এর মধ্যেই আমি নড়াচড়া লক্ষ্য করলাম। আমার ঠোঁট থেকে একটা আর্তনাদ বেরিয়ে এলো যখন দেখলাম একজন লম্বা মানুষ ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নেমে ড্রাইভওয়েতে চলে যাচ্ছে। তার গায়ে সব কালো পোশাক, মাথায় গভীরভাবে টেনে দেওয়া হুড। সে লম্বা, খুব লম্বা, কিন্তু পেশিবহুল নয়। তবুও পোশাকের ভেতর দিয়েও বোঝা যাচ্ছে তার শরীরটা খুবই মারাত্মক। পাতলা কিন্তু পেশিতে ঠাসা। তার হুডি গায়ে আটসাঁট লেগে আছে। প্রশস্ত কাঁধ, মোটা বাহু আর ছাটা কোমর ফুটিয়ে তুলছে। ঈশ্বর, চাইলে সে আমাকে চূর্ণ করে ফেলতে পারবে। তার হাত এত বড় যে পুরো মুখ ঢেকে দিতে পারবে, অথবা আমার গলাও জড়িয়ে ধরতে পারবে। সে কি সেটা ব্যথা দেওয়ার জন্য করবে, নাকি আনন্দ দেওয়ার জন্য? আমার এই ছায়া কি আমাকে আঘাত করতে চায়, নাকি ভালোবাসতে? সে হঠাৎ স্থির হয়ে গেল। তার পিঠ আমার দিকে। সে বুঝতে পেরেছে আমি তাকে দেখছি, ঠিক যেমনটা একটু আগে আমিও অনুভব করেছিলাম যে সে আমার দরজার বাহিরে দাঁড়িয়ে আছে। আমি নিজেকে আরো গভীরভাবে ছায়ার মধ্যে গুটিয়ে ফেলে দৃষ্টি থেকে লুকিয়ে গেলাম। তবু আমার হৃৎপিণ্ড দ্রুত ধকধক করছে। যদিও এবার তার কারণ পুরোপুরি আলাদা। তার মধ্যে এমন কিছু আছে যা আমাকে জানালার সাথে মুখ ঠেকিয়ে দেখতে বাধ্য করছে। আমি তাকে দেখতে চাই। আমি দেখতে চাই সেই মানুষটাকে যে আমার বাড়ির ভেতর ঢুকে ঘুরে বেড়াচ্ছে, আমাকে ফুল দিয়ে যাচ্ছে, আর যেই নির্বোধ আমার গায়ে হাত দিচ্ছে তাকেই নির্মমভাবে হত্যা করছে। সে কি দরজার হাতলে হাত রেখেছিল? ভেতরে ঢোকার জন্য কি সে প্রস্তুত ছিল? কি থামিয়ে দিয়েছিল তাকে? সে যেন আমার চিন্তা শুনতে পেরেছে। সে ধীরে ধীরে মাথা একটু কাত করলো। আমি মনোযোগ দিয়ে দেখলাম সে আস্তে করে মাথা ঘোরাচ্ছে, তারপর সামান্য চিবুক তুলে, আর চাঁদের আলোয় তার প্রশস্ত ঠোঁট আর ধারালো চল দৃশ্যমান হয়। আমি দেওয়ালের সাথে আরও গা ঘেঁষে বসে গেলাম। অনুভব করলাম তার চোখ আমার উপর। কোনোভাবেই সে আমাকে দেখতে পারবে না, তবুও আমি তার দৃষ্টি আমার ভেতর দিয়ে ছেদ করে যাচ্ছে। অনুভব করলাম যেন ছোট ছোট ধারালো ছুরি আমার চামড়ার আঁচড় কাটছে, তারপর ভেতরে ঢুকে যাচ্ছে। আর তারপর সে হেসে উঠল। তার ঠোঁট নিষ্ঠুর এক হাসিতে প্রসারিত হলো। আমার শ্বাস আটকে গিয়ে যেন ফুসফুসে আগুন জ্বলে উঠছে। ওহো, এটা তোমার কাছে মজার, অ্যাশল? আমি কি করছি আর কি অনুভব করছি তা বোঝার আগেই সে ঘুরে দাঁড়িয়ে গাছের দিকে হেঁটে চলে গেল, ধীর এবং উদ্দেশ্যমূলকভাবে, যেন পৃথিবীর কোনো কিছুর পরোয়া তার নেই। চিঠি, 18ই সেপ্টেম্বর 1944। সে ফিরে এসেছে, রোনালদো ফিরে এসেছে।
যখন সে ফিরল তখন তার গায়ে পোড়ার দাগ আর আঘাতের চিহ্ন ছিল। কাঁটাগুলো তার সুন্দর মুখটাকে বিদীর্ণ করে দিয়েছিল। কালশিটে দাগ তার ত্বকের রং বদলে দিয়েছিল। আমি তাকে দেখে এতটাই উৎফুল্ল হয়ে পড়েছিলাম যে আমি নিজেকে তার বুকে ছুঁড়ে দিলাম। তখনই আমি ব্যথার সেই তীব্রতা টের পেলাম। তার বুক দেখে আমার প্রায় কান্না চলে এসেছিল। সে আমাকে বলেনি কি ঘটেছিল, কিন্তু আমি মনে করি দূরত্ব আমাদের দুজনের ওপরই প্রভাব ফেলেছে। কারণ আমি আরেকজন পুরুষের সঙ্গে শুয়েছিলাম। সে এমন একজন যে আমার স্বামী নয়। আর আমি খুব চেষ্টা করেও কোনো অনুতাপ খুঁজে পাচ্ছি না। লজ্জা আছে সেটা আমি অনুভব করছি, কিন্তু অনুতাপ নেই। আসলে আমি শুধু আবার সেটা করতে চাই।